This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা হোটেলে বিভীষিকার 9 জনের মৃত্যু হলো দম বন্ধ হয়ে। মির্জা গালিব স্ট্রিট একদম নিউ মার্কেট লাগোয়া একটা এলাকা, সেখানকার হোটেলে এই আগুন লাগে আর ঘুমের মধ্যেই 9 জন আবাসিকের মৃত্যু হয়েছে। এক শিশু আছে বলে আমরা জানতে পেরেছি এবং অধিকাংশই বাংলাদেশি। কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন। এসি থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে। প্রথমে 4টে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা পৌঁছে যায়। হোটেলের ম্যানেজার আর কর্মী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর পলাতক এখনো পর্যন্ত হোটেল মালিক, তাকে খুঁজছে পুলিশ। এদিকে দমকল এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, কলকাতা পুরসভা একটা এসআইটি গঠন করেছে। তারা এর তদন্ত করবে, কারণ গুচ্ছ অভিযোগ রয়েছে। এক তো রেসিডেন্সিয়াল জায়গা, বসবাসের জায়গা এটা, সেখানে এত হোটেল, একটা হোটেলে সকাল থেকে আপনাদের আমরা দেখিয়েছি যে গেটটা দেখানো হচ্ছে, সেখানে একগুচ্ছ হোটেলের নাম আছে, লজের নাম আছে। মানে এই বিল্ডিংটায় এক একটা তলা বা এক একটা ঘর, সেটা এক একটা হোটেল বা লজ বা এই ধরনের থাকার জায়গা, যেখানে ভাড়া দেওয়া হয় বা সেখানে আবাসিকরা আসে। অথচ সুরক্ষা তার নামমাত্র নেই। তার কারণ যেভাবে আগুন লেগেছে, তারপরে ফায়ার অ্যালার্ম বাজার কথা। যদি সুরক্ষার বন্দোবস্ত থাকে, সেটা দেখে সকলে সতর্ক হবে। তারপর এক্সিট গেট দিয়ে পালিয়ে যাওয়ার কথা। এই কোনো কিছু সেখানে নেই। একটা জায়গা ছিল কিচেনের কাছে, আমরা প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে যা জানতে পেরেছি, সেটা অত্যন্ত সরু একটা জায়গা। সেটা দিয়ে কোনো মতে কিছু আবাসিক বা হোটেলে যারা ছিলেন তারা গিয়ে ছাদে উঠে যান। আর 80 জনকে উদ্ধার করতে পারে সেই সময় দমকল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং অত্যন্ত মর্মান্তিক যেটা বিষয়, এই 9 জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র দম বন্ধ হয়ে মারা গেছেন এই 9 জন। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। সুশোভন, একগুচ্ছ গাফিলতি আছে, এটা বারবার প্রমাণ হচ্ছে। এর আগেও একাধিক ঘটনা ঘটেছে কলকাতা শহরে। যদি হোটেলের কথাই বলি, সেক্ষেত্রে স্পেসিফিক্যালি হোটেলের অডিট হবে এ কথা বলা হয়েছিল, কিন্তু তারপরে দমকলের একেবারে গায়ে লাগানো একটা হোটেল, সেখানে এই ঘটনা কি করে ঘটলো? এই জায়গাটা ভাঙা আছে না। দেখো, তুমি একেবারে জানো যে ইতিমধ্যে যেমন এসআইটি গঠন হয়েছে, দমকল বিভাগ ইতিমধ্যে একটি থানায় কমপ্লেন করেছে, পুলিশ স্বতঃস্ফূর্ত মামলা শুরু করেছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে এই বেনিয়ম কি করে হলো। তার কারণ দেখো, এই যে হোটেল, এখানে একাধিক হোটেল রয়েছে, তার মধ্যে শিখা ইন, তাদের যে ঘর ছিল সেই ঘরেই মূলত আগুনটা লাগে। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইখানে তুমি দেখতে পাচ্ছ যে যে জায়গা, যে মেন যে এন্ট্রি, সেখানের ভেতরে কিন্তু লোহার সিঁড়ি রয়েছে, যা এখানে ব্যবহার করা যায় না, এবং তার পাশাপাশি ঘিঞ্জি রয়েছে। সেই সংকীর্ণ জায়গা। স্বাভাবিকভাবেই এখানে কিন্তু যারা যাতায়াত করবে বা হোটেলের মধ্যে কোনো বিপদ ঘটলে তাদের অসুবিধা হবে, এবং একাধিক কিন্তু অব্যবস্থার ছবি রয়েছে। দমকলের যেটা বারবার বলা হয় যে একেবারে যে ফায়ারের যে জিনিসপত্র সেগুলো রাখতে হবে, ফায়ার অ্যালার্ম রাখতে হবে, সেগুলো পর্যন্ত নেই। খুব স্বাভাবিকভাবেই পুলিশ তদন্তে, এসআইটি তদন্তে কি উঠে আসে সেটা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে কিন্তু একদিকে যেমন কলকাতা পুলিশের ফরেন্সিক বিভাগ, অন্যদিকে কলকাতা পুলিশের ডিডি, তারা কিন্তু পুরোপুরি তদন্ত করছে। সব মিলিয়ে কিন্তু তারা বোঝার চেষ্টা করছে মূলত গাফিলতি কোথায় ছিল, যদি এখনো পর্যন্ত এই যে হোটেলের মালিক সে পলাতক। তুমি আমাদের সঙ্গে থাকো। এবার যারা এখানে থাকেন বা প্রত্যক্ষদর্শী, তাদের সঙ্গে আমরা লাগাতার কথা বলেছি। তাদের মুখ থেকেও পাওয়া গিয়েছে যে কত গাফিলতি, কত নিয়ম বহির্ভূতভাবে এই হোটেলগুলো চলছিল। শুনুন। 1:30 बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला, दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर, तो कोई ऐसा कुछ नहीं था। फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था तो यहाँ पे कुछ नहीं है, फायर एग्जिट कुछ नहीं है, कुछ है ही नहीं, तो कहाँ से बचेगा? वी डोंट हैव एनीथिंग इन द बिल्डिंग। होटल वाले कुछ करना नहीं मांगते हैं। बार बार मीटिंग में काफी धुआं निकल रहा था, आग बुझ गया। जब तक मैं नीचे उतरी आग बुझ गया था, बट धुआं काफी हो गया था भैया। सब एक ही हालत में रह रहे हैं, कोई कुछ करना नहीं मांगता है। वो तो अभी गवर्नमेंट बताएगा वो लोग को, मैं क्या बताऊंगी। आप तो यहाँ पे रेसिडेंस है, तो इसलिए बोल रहे हैं। मैं रेसिडेंट हूँ, लेकिन देखिए आई एम नॉट बॉदर्ड, बिकॉज मैं सुबह 10 बजे निकलती हूँ, रात को 9 बजे घर आती हूँ। तो जो कम्युनिटी के मेंबर्स जो हैं बिल्डिंग के, वो लोग को सोचना चाहिए। कौन है?
मैं नाम नहीं जानती हूँ किसी का, सारे होटल वाले ही हैं 2-3 जन। यहाँ पे आते हैं वो कमेटी का मेंबर सब होटल वाले ही है। 2-3 अपने मेरे जान पहचान के हैं जो हमारी कम्युनिटी के हैं, सारे होटल वाले नहीं हैं। 2-3 या होटल पीपल्स एंड 2-3 या जेन्युइन पीपल जो हमारे रेसिडेंट्स वाले हैं। আপনারা শুনলেন, তিনি বলছেন ওই বাড়িতে তিনি আবাসিক, মানে থাকেন ওই বাড়িতে, প্রবল ধোঁয়া হয়েছিল এবং তিনি বলছেন ফায়ার অ্যালার্মই নেই, সেটা বাজবে কি। এবং এখানেই তো প্রশ্ন যে সুরক্ষার বন্দোবস্ত ছিল ইত্যাদি, এগুলো তো প্রশ্ন, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, একটা থাকার জায়গা, সেখানে কি করে হোটেল তৈরি হলো? কারণ হোটেল বানাতে গেলে যা যা পরিকাঠামো দিক থেকে থাকা উচিত এই সমস্ত কিছু আছে কি সেখানে? একটা ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কমার্শিয়াল এলাকা হওয়ার যে প্রয়োজনীয়তা রয়েছে, এরকম নানা গুচ্ছ প্রশ্ন রয়েছে, এগুলো কি আছে? কারণ এই প্রশ্নগুলো বারবার উঠছে, কারণ এখানে সুরক্ষার অভাব হচ্ছে আর এইভাবে মানুষের প্রাণ চলে যাচ্ছে নিমেষের মধ্যে, কোনো মূল্যই নেই যেন প্রাণের। বাংলাদেশি মানুষ যেমন মারা গিয়েছেন, আরও ঝাড়খণ্ডেরও একজন মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর এই মুহূর্তে আপনাদের একটু বেনিয়মের যেমন কথা বলছিলাম, এবার নিয়ম কি হয় সেটা একদম প্রত্যক্ষদর্শী হিসেবে আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী শর্মিষ্ঠা আছে, শর্মিষ্ঠার কাছে আমরা জানবো। শর্মিষ্ঠা, এই হোটেলটা নিউ মার্কেট এলাকায় আর তার কাছেই দমকলের একটা অফিস রয়েছে, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো নিয়ম কি দেখা যাচ্ছে সেখানে? অন্তত তুমি বলছো বা ওখানে যারা আছেন কি বলছেন, নিয়ম কি হয় একটা হোটেল তৈরি করতে গেলে সুরক্ষার? আচ্ছাই, দমকলের পাশের বিল্ডিং এ আগুন লেগেছে, সেখানে নিয়ম যে কোনো রকম মানা হয়নি। একটা বিল্ডিং এ কাপবোর্ড বসিয়ে একেবারে 6টা হোটেল তৈরি হয়ে গিয়েছে, দেখেছি আমরা সেই ছবি। তো নিয়মটা কি হওয়া উচিত? আমি একটা কমার্শিয়াল বিল্ডিং, একটা কমার্শিয়াল হোটেল যেটা রেসিডেন্সিয়াল নয়, সেখানে দাঁড়িয়ে রয়েছি। দেখো, আমি এমার্জেন্সি যে এক্সিটের সিঁড়িটা হওয়া উচিত যেরকম, মানে বিল্ডিং এর একদম বাইরে, বিল্ডিং এর ভেতরে নয়, আগুন লাগলে বিল্ডিং এর ভেতর দিয়ে বেরোনো কিন্তু নিরাপদ নয়। আমি একদম বাইরে রয়েছি, সেখানে একটা লোহার সিঁড়ি রয়েছে। দেখো, 100% যে পূর্ণ হয়েছে আমি বলবো না, কারণ এই লোহার সিঁড়ির একটু হলেও রক্ষণাবেক্ষণ প্রয়োজন রয়েছে। তবে হ্যাঁ, এখানে মানুষ মরবে না, মানে এই জায়গা থেকে মানুষ খুব সহজে একেবারে নিচ পর্যন্ত নেমে যেতে পারবেন, ওখান থেকে খুব সহজে তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে। এটা হলো এমার্জেন্সি এক্সিটের ছবি। আমি কিন্তু একদম দমকলের হেড অফিসের সামনের বিল্ডিংটায় রয়েছি, পাশের বিল্ডিংয়ে বেনিয়ম, সামনের বিল্ডিংয়ে নিয়মের ছবিটা দেখাচ্ছে। এটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট বা এমার্জেন্সি সিঁড়ি কীরকম পরিকাঠামো হওয়া উচিত অন্তত সেটা দেখছি। এর উপরেও একটা ঘর রয়েছে, কারণ এখানে যথেষ্ট ঘরের চাহিদা, সেখানেও যাতে বেরিয়ে আসা যায় ছাদের উপর আগুন লাগলে বা এসিতে কোনো রকম সমস্যা হলে, এখানেও একটা বাইরে থেকে লোহার সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এবার আমি দেখাবো যে ফায়ার অ্যালার্মের যে কথাটা বলছে, যেটা বেশিরভাগ গেস্ট হাউসে যেগুলো বেনিয়মভাবে গজিয়ে উঠেছে সেগুলো নেই, এখানে কিন্তু দেখো তুমি ফায়ার অ্যালার্মের ব্যবস্থা করা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই ফায়ার অ্যালার্ম তো অবশ্যই রয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরের এক একটা বাঁকে বাঁকে অগ্নি নির্বাপন ব্যবস্থাটাও রয়েছে। এই যে দেখো, অগ্নি নির্বাপন ব্যবস্থাটা এখানে রয়েছে, শুধুমাত্র এই একটা ফ্লোরে নয়, প্রত্যেকটা ফ্লোরে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। মনে করো হঠাৎ করে এসিতে কোনো রকম সমস্যা তৈরি হলো, যাতে হঠাৎ করে সেই যিনি এই ঘরে রয়েছেন তিনি যাতে বাইরে বেরিয়ে এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে পারেন, তার জন্য এখানে বিশেষ ব্যবস্থা পর্যন্ত রয়েছে। এটাই হচ্ছে বলছে, যেহেতু এখানে যিনি এই হোটেলেরই মালিক তিনি বলছেন এই ফ্রি স্কুল স্ট্রিট চত্বর, এই মির্জা গালিব স্ট্রিট চত্বরে প্রায় 5000 হোটেল বা গেস্ট হাউস রয়েছে, যেগুলো রেসিডেন্সিয়াল এলাকায় রয়েছে এবং যেগুলো বেনিয়মভাবে তৈরি হয়েছে এবং প্রত্যেকেরই দমকলের বা যারা এই অডিটের জন্য আসে, যারা সার্ভের জন্য আসে, তাদের সঙ্গে কোনো রকম একটা রেড চার্ট রয়েছে। সেই রেড চার্ট মিলিয়েই এতদিনভাবে বেনিয়ম হয়েছে। দেখো, আমি বললাম না, প্রত্যেকটা বাঁকে বাঁকে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা করা হয়েছে, কারণ এইখানে অন্তত আমি দেখলাম 5-10টা ঘর রয়েছে। সেই 10টা ঘরের মানুষ নিশ্চয়ই একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে বিষয়টা করতে পারেন। এই দেখো, ইন কেস অফ ফায়ার, এই যে এইটাকে প্রেস করলেই কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালার্ম জ্বলে উঠবে, অ্যালার্ম বেজে উঠবে, তারপরে যে যার, এবং যেহেতু একদম দমকলের অফিসের সামনে, আমি জানি না এখান দিয়ে কতটা দেখানো সম্ভব, দমকলের অফিসের একদম সামনে নিয়মের ছবি ধরা পড়ছে, কিন্তু আশেপাশে এরকম ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেনিয়মে একাধিক গেস্ট হাউস, একাধিক হোটেল, যেগুলো নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেগুলো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আমি একটু করে এখানে যিনি কর্মী রয়েছেন তার সঙ্গে কথা বলবো। দাদা, হঠাৎ করে যদি আগুন লাগে, কোন কোন ব্যবস্থা আপনার গেস্ট হাউসে বা হোটেলে নেওয়া যায়? আমাদের হোটেলের পাশে অনেক আছে জায়গা ম্যাডাম, ওখান থেকে যেতে পারেন, এখানে যেতে পারেন, সব থেকে কোনো ব্যবসা কোনো লোকে কিছু হবে না। আচ্ছা, আপনাদের দেখলাম যে প্রত্যেকটা ফ্লোরে এক একটা, মানে 2টো করে ফায়ার এক্সটিংগুইশার। আমাদের জন্য
এমনি আছে, ফট করে কিছু হলে অন করতে মানে মেন মিটার যেটা মেন মিটারের মানে এখানে যদি হঠাৎ করে কোনো বিদ্যুৎ থেকে আগুন লাগে বা যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেন মিটার অফ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই দেখো জলের ব্যবস্থা রয়েছে, মানে এখানে মানে যেহেতু একটু সরু জায়গা এবং দমকলের উপর আশা না করে এই ব্যবস্থাগুলোই থাকা উচিত। হঠাৎ করে আগুন লাগলে এখানে যারা কর্মীরা রয়েছেন এবং এখানে ব্যবস্থা রয়েছে তারা অন্তত প্রাথমিকভাবে আগুন নেভানোর একটা প্রক্রিয়া করতে পারেন এবং এই সমস্ত নিয়মগুলোই কিন্তু দেখা উচিত। দমকলের পক্ষ থেকে ফায়ার অডিটে দেখার পরে কিন্তু একটা ট্রেড লাইসেন্স বা হোটেল করার বা গেস্ট হাউস করার একটা লাইসেন্স পাওয়া যায় আত্রি, যেটা এখানে নিয়ম দেখা যাচ্ছে কিন্তু আশেপাশে এরকম বেনিয়ম অনেক রয়েছে এবং প্রত্যেকটা ফ্লোরে এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। আত্রে শর্মিষ্ঠা আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে কিভাবে সুরক্ষার বন্দোবস্ত করতে হয়। একদম দমকলের অফিস যেটা সদর দপ্তর তার ঠিক লাগোয়া এই হোটেলের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আর তার আরও একটু পাশে গেলে পরেই যে হোটেলে এই আগুন লেগেছে তার অবস্থান। অথচ দেখুন সেখানে কোনো রকম সুরক্ষার বিধি বালায় নেই এবং যখন এই আগুন লাগে তখন মেন গেটে তালা লাগানো ছিল হোটেলের, ফলে হোটেলের কর্মীরাই বুঝতে পারেনি যে আগুন লেগে গেছে আর সেখান থেকে আরও বেগতিক পরিস্থিতি তৈরি হয়। তার কারণ আগুন লাগলেই এখানে যেহেতু নানান ধরনের কাঠের জিনিস থাকে তার ফলে অনেক বেশি ধোঁয়া তৈরি হয় আর সেই ধোঁয়া থেকেই কিন্তু এই দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। যারা ঘুমের মধ্যে ছিল তারা বুঝতেও পারেনি আগুন লেগেছে, কারণ ফায়ার অ্যালার্ম ছিল না, তারা সতর্ক হতে পারেনি, তারা বেরোতে পারেনি আর সেইখানেই তৈরি হয়েছে গুচ্ছ প্রশ্ন। বাণিজ্যিক গেস্ট হাউস কিভাবে তৈরি হলো আবাসিক ফ্ল্যাটে? কে ছাড়পত্র দিল? এতদিন কলকাতা পুরসভা তাহলে কি করছিল? আদৌ কি ফায়ার অডিট হয়েছে, মানে ফায়ারের বন্দোবস্ত আছে কিনা সেটা কি দেখা হয়েছে? কলকাতায় বারবার অগ্নিকাণ্ড হয়েছে কিন্তু তারপরেও কেন নজরদারি করেনি দমকল? জোড়াসাঁকো অগ্নিকাণ্ডের পর অডিট কমিটি তৈরি করা হয়েছিল, কি অডিট করেছে তারা? এত মৃত্যুর দায় কে নেবে? এই প্রশ্নগুলো এখনো উঠেই যাচ্ছে, প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এটা খুব মর্মান্তিক ঘটনা। 80 জন ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি। কোনো অগ্নিনির্বাপন ব্যবস্থা কি ছিল আদৌ? ওটা আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। আমি নিজে ভেতরে ঢুকেছিলাম, তো খুব বেশি নজরে পড়েনি। আরও ডিটেলসে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, আরও তদন্ত হবে, তখন বোঝা যাবে। একটা বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে 4-5টা করে হোটেল এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি করে একটা মাত্র জানালা ছিল বলে 2 জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। তো কি করে কেএমসি পূর্বতন সরকার তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে, তারা কি করে এই ওখানে বা ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। আর এই গেস্ট হাউসের ছাড়পত্র নিয়ে প্রশ্ন উঠেছে, যার দায় ঝাড়ার চেষ্টা করছেন কলকাতার প্রাক্তন মেয়র। ফায়ার ব্রিগেডকে বলা হয়েছিল অডিটের টিম তৈরি করতে, ডিপার্টমেন্টের লোক না থাকায় তৈরি করা যায়নি, এ কথা তিনি জানাচ্ছেন। ফায়ার ব্রিগেডকে তখন বলা হয়েছিল যে একটা অডিট টিম তৈরি করতে, থার্ড পার্টি, কারণ ফায়ার ব্রিগেডের কাছে এত লোক ছিল না। তখন একটা থার্ড পার্টি অডিট টিম তৈরি করার কথা বলেছিল। আচ্ছা। এবং সেই টিম যে জায়গায় কাজ করেছিল কর্পোরেশন থেকে আমাদের ওই ওপরের যেগুলো ছাতে সেগুলো ভেঙে দেওয়া হয়েছিল। আচ্ছা। তারপর অর্ধেক করে যারা এফিডেভিট দিয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। কিন্তু হোটেলগুলোর ব্যাপারে ফায়ারকে বলা হয়েছিল যে প্রত্যেকটা হোটেলে গিয়ে ফায়ার বিধি ঠিক আছে কিনা দেখায়। পৌরসভা তো করেনি, এটা চিফ সেক্রেটারি একটা করেছিল। ট্রেড লাইসেন্স নিয়েছে কিনা আমি কি করে বলবো? নজরদারি পৌরসভা করে না, নজরদারি তো ফায়ার ডিপার্টমেন্টের ব্যাপার। পৌরসভা যেটা করে সেটা যখন বিল্ডিংটা হয় তখন প্ল্যান স্যাংশন করে। আচ্ছা। ফায়ারের যদি এনওসি ক্লিয়ারেন্স না থাকে তাহলে প্ল্যান স্যাংশন হয় না। ফিরহাদ হাকিম দায় এড়াচ্ছেন, কিন্তু কলকাতার আর এক প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। মনে করি যে সিনসিয়ারলি যারা দায়িত্বে রয়েছেন তারা সেই দায়িত্বটুকুনি অনুগ্রহ করে পালন করবেন। আমি আমার নিজের ব্যর্থতা ডেকে নিতে পারি না, চেপে যেতেও পারি না, এই কারণ একটা সময় আমি 40টা বছর এই কলকাতা পুরসভা কাটিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব নিয়েছি,
কাজ করেছি, কিন্তু অনেক জিনিস আমাদের চোখের আড়ালে চলে গেছে। এক একটা ঘটনা আমাদের কাছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সে স্টিফেন কোটি হোক, নন্দরামি হোক, সে নিউ ইয়র্ক টেলারিং হোক, নিউ মার্কেটই হোক, বছরের পর বছর বিভিন্ন সময় এই ঘটনাগুলো ঘটছে। আমরা মনে হয় যে প্রশাসনকে আরো দৃঢ় থেকে দৃঢ়তর করতে হবে এবং মানুষকে এগিয়েছে যারা সেখানে থাকছেন তাদেরকেই প্রশাসনের কাছে এসে বলতে হবে যে আমরা যেখানে রয়েছি সেটা যৌতুকগৃহ, যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা বেরোতে পারবো না। এবার কলকাতা পুলিশের মর্গের দিকে আমরা নজর রাখবো। নজরের মৃত্যু হয়েছে, মরদেহ নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশ মর্গে। সৌভিক আমাদের প্রতিনিধি সরাসরি আছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি খবর? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুলিশ মর্গ। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু 9 জনের দেহ সেটা কিন্তু পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য নিয়ে আসা হয়েছে এবং এখানে যে 8 জন অর্থাৎ 9 জনের মধ্যে একজন শুধু সন্দীপ পাসওয়ান, তিনিই হচ্ছে ভারতীয়, বাদবাকি সবাই কিন্তু বাংলাদেশি এবং তাদের মধ্যে একজন বাচ্চা এবং 2 জন মহিলা রয়েছে, বাদবাকি পুরুষ। ইতিমধ্যে পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবে বাংলাদেশের যে কজন মারা গেছে তাদের পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কেউ আসেনি। তবে সন্দীপ পাসওয়ানের বাড়ির লোকেরা সকালবেলায় এসেছিল, এখন তারা নেই। কিছুক্ষণের মধ্যে সেই পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা, যে ঘটনায় এতগুলো লোকের প্রাণ গেল এবং সেই প্রাণ যাওয়ার পরেই কিন্তু ইতিমধ্যে যে কলকাতা পুলিশ মর্গ সেই মর্গে সমস্ত দেহ নিয়ে আসা হয়েছে এবং প্রাথমিক যেটা অনুমান সেটা হচ্ছে শ্বাস বন্ধের ফলে, অর্থাৎ অক্সিজেনের অভাবে তখন কিন্তু যেই জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেকটাই বেড়ে গেছিল এবং সেখানেই শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং পুলিশের তরফ থেকে, নিউ মার্কেট থানার তরফ থেকে একটি সুমোটো কেস করা হয়েছে। মালিককে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, সেই মালিক কিন্তু পলাতক। আর কি কি আছে আমরা নিশ্চয়ই আরো জানবো, কারণ মালিককে খোঁজা হচ্ছে। আর যে প্রশ্নগুলো বারবার আপনাদের দেখাচ্ছি, কারণ এই প্রশ্নগুলোর এখনো উত্তর পাওয়া যায়নি। এই উত্তর কে দেবে এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গুচ্ছ বেনিয়ম আছে এর মধ্যে, এত কিছু পেরিয়ে হোটেল চলছে, আর এই চত্বর কিন্তু নতুন হোটেল হয়েছে তা নয়, বহু যুগ ধরে এই চত্বরে এইভাবেই হোটেলগুলো চলে আসছে।